আমাদের সমস্ত চিন্তা হচ্ছে আচ্ছা সংবিধানে তো পরিবর্তন হয়নি, তাহলে কত সংস্কার হয়নি। ভাই, বহু সংস্কার হয়েছে, এটা জাস্ট লক্ষ্য করতে হবে আমাদের সংস্কার নিয়ে এখানে কোনো ভুল ত্রুটি আছে নাকি সেটা আলোচনা করতে হবে। আমরা বলেছি এটা হচ্ছে জাস্ট আপনার শুধু মামলা দায়ের করা না, নথি ব্যবস্থাপনা আছে, শুনানি আছে, রায় আছে, সবকিছু অনলাইনে হয়ে যাবে। এটাকে আমরা একটা পেপারলেস কোর্টও বলতে পারি। এটাতে যে ভোগান্তি কমবে, সময় বাঁচবে, দুর্নীতি কমবে, খরচ কমবে, এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই। এবং রেজওয়ানা খুব ক্লিয়ারলি এটা আপনাদের বলেছে, আরো অনেকে বলেছে, আমি এটা এমফাসাইজ করতে চাই। আপনারা লয়াররা এটার গার্ডিয়ান হন, আপনারা এনশিওর করেন যে এটাকে কেন যেন পলিউট করতে না পারে, এটাকে কেউ যেন ডিস্টেবিলাইজ না করতে পারে, এটা যেন এখান থেকে যে যাত্রা শুরু হয় এটা যেন থেমে না থাকে। দেখেন ডিজিটালাইজেশনের সুবিধাটা কি, আমরা সবাই বিকাশ ইউজ করি না, কত সহজ করে দিয়েছে আমাদের জীবন। আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করি, আপনি জানেন আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা আছে ওনার দুইটা বড় অফিস আছে, একটা হচ্ছে তেজগাঁতে, আরেকটা হচ্ছে ওনার বাসায় নিচতলা অফিস। কিন্তু ওনার সবচেয়ে বড় অফিস কোনটা জানেন? ওনার সবচেয়ে বড় অফিস হচ্ছে হোয়াটসঅ্যাপ। আমি ওনাকে বক্তৃতা লিখে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম একবার, উনি আধা ঘন্টার মধ্যে সে বক্তৃতা এডিট করে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়েছেন বাংলাতে। তা আমরা কেন সবাই পারি না? হোয়াটসঅ্যাপই তো আপনার অফিস হতে পারে, সত্যি পারে। এবং এই ডিজিটালাইজেশন যে জীবন কত সহজ করে দেয়, অন্তত বিকাশের উদাহরণ থেকে তো আমরা সবাই বুঝি, মোবাইল ফোনের উদাহরণ থেকে তো আমরা সবাই বুঝি। এবং আপনারা দেখেন পৃথিবীতে যে সমস্ত দেশ ডিজিটালাইজড হয়েছে, যে সমস্ত দেশ পেপারলেস হয়েছে, সেখানে কি বেকার বেশি নাকি যে সমস্ত দেশ ম্যানুয়াল পর্যায়ে আছে সেখানে বেকার বেশি? কাজে আমাদের যে হয়তো ভীতি কাজ করে ডিজিটালাইজেশন হলে হয়তো আমার ইনকাম কমে যাবে, কাজ কমে যাবে, কখনোই কমবে না। আরো যখন দেখবেন যে ডিজিটালাইজেশন হয়ে গেছে, মামলা প্রতিকার পাওয়া সহজ হচ্ছে, আরো অনেক লোক মামলা করবে, তখন অনেক বেশি লোক মামলা করবে। কোনোভাবেই আপনি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবেন না। আপনারা এই আমাদের একটা বেবির মতো, কিন্তু এটা মরে যাবে আপনারা যদি উদ্যোগ না নেন, আপনারা যদি এটা গার্ডিয়ানের ভূমিকায় না থাকেন। আমি আমাদের আইনজীবী ভাইরা আছে, অনেকে আমার ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, অনেকে আমার বিভিন্ন বন্ধু আছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ যে এগুলি যখন করি সবসময় মনে হয় যে করলাম তো, পরে এটা থাকবে, খুব কষ্ট লাগে, মনে হয় যে আচ্ছা ঠিক আছে পরে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, অনেক ধরনের ভেস্টেড ইন্টারেস্ট তখন ডেভেলপ করে, মনে হয় এগুলি রাখা দরকার কি। আপনারা এটাকে আপনাদের সন্তানের মতো করে লালন করবেন, এটা ছাড়া আর কোনো প্রত্যাশা নেই। আমরা তো আইন করে দিয়েছি যে পারিবারিক আদালতে আপনার প্রথমে যাওয়ার প্রয়োজনই নাই। আজকে রেজওয়ানা যে ভরণ পোষণের সমস্যাটার কথা বললো, বিনা খরচে বিনা পয়সায় লিগাল এইডে গিয়ে আপনি সেই সুবিধাটা পাবেন। লিগাল এইড ম্যান্ডেটরি করা হয়েছে, পারিবারিক বিরোধের ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রথমে লিগাল এইডে যেতে হবে। লিগাল এইডে একজন বিচারক ছিল, সেখানে আমরা 3 জন করে দিয়েছি, একজনের জায়গায় 3 জন থাকবে, 3 গুণ সামর্থ্য বৃদ্ধি পেয়েছে। লিগাল এইডে যদি আপনি ডিসস্যাটিসফাইড হন, শুধুমাত্র তখন আপনি পারিবারিক আদালতে যাবেন। এত বড় যে একটা চেঞ্জ হয়েছে, এটা অবশ্যই একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখবে যদি আমরা সবাই এই চর্চাটা শুরু করি, সবাই জানায়। আমাদের ইচ্ছা আছে, আমরা 20টা জেলা চালু করেছি, আমার অন্যতম স্বপ্ন হচ্ছে যাওয়ার আগে 64টা জেলায় লিগাল এইড ম্যান্ডেটরি করে দিয়ে যাব। আমাদের হিসাব আছে লিগাল এইড যখন আমরা এটাকে অধিদপ্তরে রূপান্তরিত করব, যখন এটা ফুলি ফাংশনাল হবে, বাংলাদেশে যত মামলা হয় তার অ্যাটলিস্ট 1/4 এমনকি 1/3 পর্যন্ত লিগাল এইডের মাধ্যমে নিষ্পত্তি হবে। 5 বছরের মধ্যে মামলার জট অন্তত 50% কমে যাবে। মানে আমরা তো অনন্তকাল থাকবো না, কিন্তু এই যে কাজগুলো করে দেখলাম, এগুলো তো মানুষকে সবাইকে জানাইতে হবে, চর্চার মধ্যে আনতে হবে। তো 1 নাম্বার আমাদের হচ্ছে আমরা এগুলি দেখি না, আমরা কি নাই ওটা নিয়ে হাহাকার করি, এত অভিযোগ করতে পছন্দ করি, অ্যাপ্রিসিয়েট করতে পছন্দ করি না। কোনো ব্যক্তিকে অ্যাপ্রিসিয়েট না, কাজটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। সংস্কারের ক্ষেত্রে আমাদের দ্বিতীয় যে চিন্তা, দুশ্চিন্তা, যেই বিভ্রান্তি, সেটা হচ্ছে আমরা মনে করি সংস্কার মানে হচ্ছে সংবিধান পরিবর্তন করা। বাংলাদেশে আমি শুনি যে অর্থনৈতিক খাতে সবচেয়ে বড় সংস্কার যেটা, সেটা হচ্ছে ভ্যাট চালু করা, ঠিক কিনা? তো ভ্যাট কি সংবিধান পরিবর্তন করে চালু করেছিল? তো আইনের মাধ্যমে চালু করেছে। বাংলাদেশে পরিবেশগত যতটুকু ডিফারেন্স হয়েছে, এটা পরিবেশ আইনের মাধ্যমে হয়েছে। আমাদের এখানে অ্যাসিড সন্ত্রাস একসময় ভয়াবহ ব্যাপার ছিল, এটা এখন প্রায় নাই বললে চলে, আইনের মাধ্যমে হয়েছে। সংবিধান পরিবর্তন করতে হয়। আমাদের সমস্ত চিন্তা হচ্ছে আচ্ছা সংবিধানে তো পরিবর্তন হয়নি, তাহলে কত সংস্কার হয়নি। ভাই, বহু সংস্কার হয়েছে, এটা জাস্ট লক্ষ্য করতে হবে আমাদের সংস্কার নিয়ে এখানে কোনো ভুল ত্রুটি আছে নাকি সেটা আলোচনা করতে হবে। থার্ড হচ্ছে আমাদের সংস্কার নিয়ে বিভ্রান্তি হচ্ছে, আমরা মনে করি এটা ওভারনাইট করার ব্যাপার। এখন আপনি যদি সবচেয়ে বড় পৃথিবীতে সংস্কারক হিসেবে আমরা কার নাম জানি? সিঙ্গাপুরে আমরা লি কুয়ান ইউর নাম জানি।
লিখনভূ সংস্কার করতে ওনার কত বছর লেগেছিল? মিনিমাম 10 বছর লেগেছিল। সিঙ্গাপুরকে ট্রান্সফর্ম করতে, মানুষ নোটিস করা শুরু করতে 10 বছর লেগেছিল মিনিমাম। এটা তো আপনার ওভারনাইট করার ব্যাপার না। আমার সুযোগ আসলে আমি সবকিছু আইনের মধ্যে ঢুকিয়ে দিই, সাথে সাথে সংস্কার হয়ে গেল, সাথে সাথে সমস্ত অন্ধকার ঘর আলো হয়ে গেল। এ তো এরকম মানে এরকম কিছু ব্যাপার না। আমি একটা সিম্পল উদাহরণ দেই। আজকে আমাদের দেশে যারা অ্যাথলেট আছে, তাদের যদি আপনি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা ট্রেনিং করান, সে কি উসাইন বোল্ট হয়ে যাবে নাকি সে মারা যাবে? মারা যাবে না? কাজে আমাদের একটা বুঝতে হবে, আমরা অতিরিক্ত মানে অতিরিক্ত সংস্কার যেন আমি নিতে পারি না, সেরকম সংস্কার করতে গিয়ে আমি রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে ফেলি কিনা, সেটাও আপনাদের চিন্তা করতে হবে।